আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রাবেয়া বস্ত্রী, মোহাম্মদপুর মাইলস্টোন ব্রাঞ্চ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সাধারণত সবাই নদী দেখে থাকবে, তাই না? আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, সবাই গ্রামে কম বেশি গিয়েছে তো তোমরা, তাই না? আমরা কি নদী দেখেছি সবাই? বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এখানে জালের মতো নদী ছিটিয়ে রয়েছে, তোমরাও হয়তো দেখে থাকবে। তোমরা কি কেউ গিয়েছো? যারা গিয়েছো তারা হয়তো নদী পাড়ের দৃশ্য, নদীর তীরের দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এগুলো দেখেছো। নদী তীরের দৃশ্য অনেক সুন্দর, তাই না? আমরা আজকে সেরকম একটি কবিতা করব। কবিতাটি হচ্ছে দুই তীরে। দুই তীরে কবিতাটি কে লিখেছেন তোমরা কি জানো? আচ্ছা, তোমরা সবাই বই খোলো। বই হচ্ছে বইয়ের পৃষ্ঠা 91 পৃষ্ঠায় আছে দুই তীরে। দুই তীরে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আজকে যে আমরা দুই তীরে কবিতাটি পড়াবো, সেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি, অর্থাৎ তার পরিচিতি সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুর স্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভান্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এখন দুই তীরে কবিতাটি কে লিখেছেন তোমরা বলতে পারবে? কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। দুই তীরে কবিতাটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের অবশ্যই কবিতা পড়ার সময় কবির নাম মুখস্থ থাকতে হবে। এর কারণ হচ্ছে এরকম আমাদের প্রশ্ন আসতে পারে, তাই না? কবিতাটি দেখো, আমি পড়াচ্ছি, তোমরা খেয়াল করে সবাই বই দেখে খেয়াল করো। আমি ভালোবাসি আমার নদীর বালুচর। এখানে একটি নদীর কয়টি পাড় থাকে? দুটি পাড়, তাই? দুটি তীর। সেই একজন ভালোবাসে তার নদীর এই পাড়ের দৃশ্য, আর একজন ভালোবাসে নদীর অপর পাড়ের যে দৃশ্য। একজন বলছে, দেখো, আমি ভালোবাসি আমার নদীর বালুচর। একজন ভালোবাসে নদীর বালুচর। বালুচর বলতে নদীর পাশে যে বালুময় একটা জায়গা থাকে, ওখানে মাটির উপর সাধারণত বালু থাকে, বালু থাকে, ওইটা বুঝিয়েছে। শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, শরৎকালে যে নিরিবিলি স্থান, নির্জন স্থানে কি করে? চকাচকিরা ঘর বাঁধে। চকাচকি হচ্ছে এক ধরনের পাখি, যেথায় ফোটে কাশ তটের চারিপাশ। যেখানে কাশ ফুল ফোটে তটের চারিপাশে। তট হচ্ছে কি? নদীর তীর। তট কি? নদীর তীর। শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। শীতকালে বিদেশি সব হাঁসেরা আসে, তাই না? কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে। কচ্ছপেরা ধীরে ধীরে কি করে? রোদ পোহায় নদীর বালু চড়ে। দু একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে। দু একখানি জেলের ডিঙি এসে, ডিঙি কি? ছোট এক ধরনের নৌকা, সন্ধেবেলায় ভেড়ে। এখন একজন মানুষ নদীর এই পারে দৃশ্য ভালোবাসে। সেখানে কি রয়েছে দেখো? নদীর বালু চরে রয়েছে, চকাচকিরা ঘর বাঁধে, নির্জনে ঘর বাঁধে।
তারপর শরৎকালে কাশফুল ফোটে চারিপাশে, শীতের দিনে সব বিদেশি হাঁসেরা আসে, কচ্ছপেরা রৌদ্র পোহায়, দু একখানে জেলের ডিঙি সন্ধ্যেবেলায় ভেড়ে নদীর পাড়ে। আবার অন্য একজন ভালোবাসে কি দেখো, তুমি ভালোবাসো তোমার ওই পাড়ের বন, ওই পাড়ের আরেকজন ভালোবাসে ওই পাড়ের বন, যেথায় গাঁথা ঘন ছায়া পাতার আচ্ছাদন, যেথায় রয়েছে কি ঘন বন পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, বাঁকা আঁকা বাঁকা যে গলি নদীর ধারে এসে মিশেছে, নদীর পাড়ে এসে মিশেছে। দুই ধারে তার বেনুবনের শাখার গলাগলি, দুই পাশে বেনুবন শব্দের অর্থ বাঁশবাগান, শাখার গলাগলি যেন একটা আরেকটার সাথে জড়াজড়ি করে মিশে আছে। সকাল সন্ধেবেলা ঘাটের বধুর মেলা, সকাল সন্ধ্যাবেলা কি করে বধুরা নানা কাজে নদীর ঘাটে আনাগোনা করে, যাওয়া আসা করে বিভিন্ন কাজে। ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা, ছেলের দল কি করে নদীতে যে ঘাট দেওয়া আছে সেখানে কি করে ভেলা ভাসায়। ওই পারের যে মানুষটি বনকে ভালোবাসে সে কি কি ভালোবাসে দেখো, ওই পারের বনে বা কি আছে যেখানে রয়েছে ঘন ছায়া, ওই পারের বন ঘন ছায়া আচ্ছাদন রয়েছে, বাঁকা গলি নদীর কাছে এসে মিশেছে, দুই ধারে তার বেনুবনের শাখার গলাগলি, দুই ধারে বাঁশবাগানগুলো যেন গলাগলি করে একটার সাথে একটা জড়াজড়ি করে মিশে আছে। সকাল সন্ধ্যেবেলা ঘাটে বধুর মেলা, সকালে সন্ধ্যাবেলায় বধুরা ঘাটে আসে বিভিন্ন কাজে আনাগোনা করে এখানে। ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় বেলা, ছোট ছোট ছেলেমেয়েরা কি করে নদীতে ভেলা ভাসায়। এখন দেখো কবিতার মূল ভাব, তোমাদের পরীক্ষায় কি আসে মূল ভাব আসে তো, তাই না? কবিতাংশ তুলে দেওয়া থাকে সেখান থেকে মূল ভাব আসে, আমরা কবিতা বুঝলেই মূল ভাব খুব সহজেই লিখতে পারবো, তাই তো? আচ্ছা দেখো মূল ভাবে কি আছে, একটি নদী তার দুই তীরে দুজন মানুষ বাস করে, একজন ভালোবাসে নদীর বালু চর, শরৎকালে যেখানে চকাচকিরা ঘর বাঁধে, এর তীরে কাশফুল ফোটে। কাশফুল দেখেছো কেউ? কাশফুলের রং কি বলতো? সাদা, তাই না? শীতের সময় হাঁসের এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়। তাহলে নদীর বালুচরে কি কি ঘটে জানো, বলতে পারো তোমরা? নদীর বালুচরে কি কি ঘটে? কাশফুল ফোটে, চকাচকিরা ঘর বাঁধে, তারপর হচ্ছে কচ্ছপ রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে, সন্ধ্যাবেলা কি করে জেলের ডিঙি এসে ভেড়ে। অন্যজন ভালোবাসে বন, যার কি আছে ঘন ছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে, নদীর ঘাটে বধুরা আসে বিভিন্ন কাজে, ছেলেরা জলে ভেলা ভাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর করে মিলিয়ে দিয়েছে। এখন দেখো এখানে শব্দার্থ আছে, শব্দার্থগুলো আমরা সুন্দর করে পড়ব। শব্দার্থ আছে কি কি? শব্দ অর্থ, নির্জন, নির্জন শব্দের অর্থ কি? নির্জন শব্দের কি অর্থ বলো তো, পারো তোমরা? নির্জন শব্দের অর্থ হচ্ছে জনশূন্য স্থান। নির্জন শব্দের অর্থ কি? জনশূন্য স্থান, জনশূন্য স্থান। চকাচকি, চকাচকি কি বলতে পারো? চকাচকি হচ্ছে এক ধরনের পাখি, এক ধরনের
পাখি। এরপর আছে তট। তট শব্দের অর্থ কি তোমরা কি বলতে পারবে? তট শব্দের অর্থ কি? তট হচ্ছে নদীর তীর। তট নদীর তীর। এরপর কি আছে দেখো, এরপরেরটা হচ্ছে ডিঙি। ডিঙি শব্দের অর্থ কি? এক ধরনের নৌকা। এক ধরনের নৌকা। ডিঙি শব্দের অর্থ এক ধরনের নৌকা। ডিঙি এক ধরনের নৌকা। আচ্ছাদন। এর পরেরটা হচ্ছে কি? আচ্ছাদন হচ্ছে ঢাকনি বা ছাউনি। আচ্ছাদন শব্দের অর্থ কি? ঢাকনি বা ছাউনি। এরপর আছে বেনুবন। বেনুবন কি? বাঁশ বাগান। বেনুবন কি? বাঁশ বাগান। এখন খেয়াল করো আবার কি পড়াচ্ছে, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবে সবাই। নির্জন জনশূন্য স্থান। নির্জন কি? জনশূন্য স্থান। আবার পড়ো নির্জন জনশূন্য স্থান। চকাচকি এক ধরনের পাখি। চকাচকি এক ধরনের পাখি। চকাচকি কি? এক ধরনের পাখি। তট নদীর তীর। তট কি? নদীর তীর। ডিঙি এক ধরনের নৌকা। ডিঙি কি? এক ধরনের নৌকা। এরপর কি? আচ্ছাদন। আচ্ছাদন শব্দের অর্থ হচ্ছে ঢাকনি বা ছাউনি। আচ্ছাদন। আচ্ছাদন শব্দের অর্থ কি? ঢাকনি, ঢাকনি বা ছাউনি। ছাউনি। ঢাকনি বা ছাউনি। এরপর আছে বেনুবন। বেনুবন শব্দের অর্থ কি? বাঁশ বাগান। বেনুবন। বেনুবন শব্দের অর্থ বাঁশ বাগান। আবার পড়ো নির্জন জনশূন্য স্থান। চকাচকি এক ধরনের পাখি। তট নদীর তীর। ডিঙি, ডিঙি কি বলেছি? এক ধরনের নৌকা। আচ্ছাদন ঢাকনি বা ছাউনি। বেনুবন বাঁশবাগান। বেনুবন বাঁশবাগান। এরপরে দেখো 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ। কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো উপযুক্ত শব্দগুলো নিয়ে আমরা কি করব? শূন্যস্থান পূরণ করব। শূন্যস্থান পূরণ করার সময় কি বলবো? আগেই ক্লাসে বলেছি তোমাদের, তারপরও বারবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলবো বা বলছি। শূন্যস্থান পূরণ করার সময় আমরা অবশ্যই শূন্যস্থান তুলে লিখব। এখানে কিছু শব্দ দেওয়া আছে দেখো, চকাচকিরা, আচ্ছাদন, তটে, বেনুবন, নির্জন, ডিঙি। লিখে দিচ্ছি চকাচকিরা, চকাচকিরা, আচ্ছাদন, তটে, বেনুবন, বেনুবন, নির্জন, ডিঙি। শূন্যস্থান পূরণটা খেয়াল করে শোনো, তাহলেই পারবে। এলাকাটি এত ড্যাশ যে গা ছমছম করে। উপর শব্দগুলো পড়ো কি আছে? চকাচকিরা, আচ্ছাদন, তটে, বেনুবন, নির্জন, ডিঙি। এলাকাটি এত ড্যাশ যে গা ছমছম করে, কি হবে? এলাকাটি এত নির্জন।
জনশূন্য স্থান পড়েছিলাম, তাই না? যে গা ছমছম করে। খ নাম্বার, নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায়। নদীর ধারে কি উড়ে বেড়ায়? দল বেঁধে। কি আছে দেখো, চকাচকিরা আচ্ছাদন তটে বেণুবন নির্জন হয়ে গেছে, আর আছে ডিঙি। কি আছে? চকাচকিরা। কি হবে? চকাচকিরা। নদীর ধারে চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায়। গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে নদী পার হয়। গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে নদী পার হয়। কি হবে? কি করে নদী পার হয়? ছোট ছোট নদীগুলোতে কি করে পার হয়? ডিঙি করে। তাহলে কি হবে? ডিঙি করে। গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ডিঙি করে নদী পার হয়। ঘ নাম্বার, নদীর দু ড্যাশ প্রতি বছর মেলা বসে। নদীর দু তটে প্রতি বছর মেলা বসে। নদীর দু তট আছে কোথায়? এই যে তটে প্রতি বছর মেলা বসে। নদীতে বটগাছটি বহুকালে বর্ষাকালে মানুষ ড্যাশ হিসেবে ব্যবহার করে। বর্ষাকালে মানুষ কি হিসেবে ব্যবহার করতে পারে বলতো? আচ্ছাদন, ছাউনি হিসেবে। আচ্ছাদন, আচ্ছাদন হিসেবে ব্যবহার করে। এরপরে আছে কি দেখো, নদীর ধারে গজিয়ে ওঠা ড্যাশ বাতাসে দুলতে থাকে। নদীর ধারে গজিয়ে ওঠা বেণুবন বাতাসে দুলতে থাকে। বেণুবন শব্দের অর্থ হচ্ছে কি? বাঁশ বাগান। এখন দেখো প্রশ্নোত্তর। নদীর বালুচরে কি ঘটে? নদীর বালুচরে যা যা ঘটে তা হলো, নদীর বালুচরে কি ঘটে আমরা পড়েছিলাম। কাশফুল ফোটে, তারপর কি করে? চকাচকিরা ঘর বাঁধে, তারপর শীতের সময় বিদেশি হাঁসেরা ভিড় করে, সন্ধ্যাবেলায় জেলে ডিঙি এসে ভেড়ে, কচ্ছপেরা রোদে ধীরে রৌদ্র পোহায় তীরে, অর্থাৎ কচ্ছপেরা নদীর তীরে রৌদ্র পোহায়। এগুলি নদীর বালুচরে ঘটে। এর পরের প্রশ্ন হচ্ছে, দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলি কি? দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো হলো, একজন ভালোবাসে কি? একজন ভালোবাসে নদীর বালুচর, কাশফুল, শরৎকালের পাখির যে শরৎকালে যে পাখিরা আসে সেগুলো ভালোবাসে। আর অন্যজন কি ভালোবাসে? অন্যজন ভালোবাসে বনের ঘন ছায়া, বেণুবন, বনের ছোট রাস্তা আর নদী। এরপর নদীর তীরের কর্মব্যস্ত মানুষজনকে। এই দুই পাড়ের মানুষের ভালো লাগে, ভালো লাগার জিনিসগুলো। ঘাটে বধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে? ঘাটে বধুর মেলা বলতে গ্রামের বা গায়ের যে বধুরা তারা নদীতে বিভিন্ন কাজে আনাগোনা করে, আসা যাওয়া করে, এটাই বোঝানো হয়েছে। দুই তীরে কবিতায় ওই পাড়ের বনটি কেমন? দুই তীরে কবিতায় কবির ওই পাড়ের বনটি গাছের পাতা। ওই পাড়ের বনটির কি রয়েছে? বনটিতে ঘন ছায়া, বন থেকে বাঁকাগলি নদী অবধি চলে যায়। যে পথের দুপাশে কি রয়েছে? কি? বাঁশ বাগান, যেন পরস্পরকে জড়াজড়ি করে মিশে আছে। সকাল সন্ধেবেলা ছেলের দল কি করে? সকাল সন্ধেবেলায় ছেলের দল নদীর ঘাটে কি করে? নদীতে ভেলা ভাসায়। এখন দেখো এই কবিতা থেকে কিভাবে তোমরা প্রশ্নোত্তর লিখবে বা প্রশ্নোত্তর আসে। কবিতার 6 লাইন বা 8 লাইন তুলে দেওয়া থাকে, ওখান থেকে ছোট ছোট প্রশ্নোত্তর এবং মূল ভাব লিখতে হয়। এখন আমি ভালোবাসি
ভালোবাসি আমার নদীর বালু চর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফোটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশে সব হাঁসের বসবাস। এই 8 লাইন তুলে দেওয়া যদি থাকে তাহলে কিভাবে লিখবে? এখান থেকে যদি প্রশ্নোত্তর থাকে, কবিতাটি কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কি? কবিতাংশটি কোন কবিতার অংশ? কবিতাংশটি কোন কবিতার অংশ? কবিতাটি কবির নাম কি? এখন কবিতাটি কোন কবিতার অংশ? কোন কবিতায় পড়েছিলে? দুই তীরে। কবিতাটি দুই তীরে কবিতার অংশ। কবিতাংশটি, এখানে কবিতাংশ উল্লেখ করা আছে। তোমার প্রশ্নে অবশ্যই খেয়াল রাখবে কবিতাংশটি। এখানে সম্পূর্ণ কবিতাটি কি আছে না কবিতাংশ আছে, 8 লাইন দেওয়া আছে, প্রথম 8 লাইন। তাহলে লিখবে কি? কবিতাংশটি দুই তীরে কবিতার অংশ। কবিতাটির কবির নাম কি? কবিতাটির কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সুন্দর করে 2 মার্কসের আনসার করে ফেললে। এখন দেখো কবিতাংশটির মূল ভাব লেখো। কবিতাংশটির মূল ভাব লেখো। কবিতাংশটির মূল ভাব, তোমাকে কবিতার মূল ভাব লিখতে বলেছে না কবিতাংশটি? প্রথম যে 8 লাইন আমি পড়েছি এটার মূল ভাব লিখতে বলেছে। তাহলে কি আমরা কবিতার মূল ভাব, পুরো কবিতার মূল ভাব তুলে দেব? না। কবিতাংশে কি বলা হয়েছে? কবিতাংশে নদী তীরের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সে সম্পর্কে বলা হয়েছে। কবিতাংশে নদীর বালুচর, যেখানে শরৎকালে নির্জনে নিরিবিলি স্থানে চকাচকিরা ঘর বাঁধে, নদীর তীরে কাশফুল ফোটে তটের চারিপাশে, শীতের দিনে বিদেশি সব হাঁসেরা এখানে আসে। অর্থাৎ নদীর পাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সে সম্পর্কে এই কবিতাংশে বলা হয়েছে। নদীর তীর সবাই ভালোবাসে বা প্রাকৃতিক দৃশ্য সবাই ভালোবাসে, তাই তো? সেই প্রাকৃতিক দৃশ্যর যে সৌন্দর্য এটা এই কবিতাংশে ফুটে উঠেছে। এখন এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে 2, পরের প্রশ্নটায় 5 হচ্ছে গ নাম্বার। তোমার দেখা নদী তীরে, নদীর তীর সম্পর্কে 3টি বাক্য লেখো। সবাই তো নদী দেখেছো, তাই না? তোমার দেখা নদী তীরের 3টি বর্ণনা দাও। এখন মনে করো তুমি গত বছর স্কুলের পরে ডিসেম্বর মাসে ছুটিতে বেড়াতে গিয়েছিলে নানু বাড়ি বা দাদু বাড়ি। সেখানে কি নদী অবশ্যই দেখেছো মনে হয়, গ্রামের বাড়িতে। তাহলে কি তুমি লিখবে, গত বছর আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে নদী তীরে আমি দেখেছি কি নদীর চারপাশে কাশফুল ফোটে, তারপর নদীতে কি করে পাল তোলা নৌকা ভেসে বেড়ায়, নদীর পাশে চকাচকিরা ঘর বাঁধে। তাই তো 3টা হয়ে গেল না? এভাবে সুন্দর করে নদী তীরে বর্ণনা লিখবে। এখন তোমাদের আজকে সিডাব্লিউ থাকবে, এটা খাতায় সিডাব্লিউ কপিতে অবশ্যই তুলবে। সিডাব্লিউ কি থাকবে দেখো। সিডাব্লিউ হচ্ছে তোমাদের 42। সিডাব্লিউ তে থাকবে 2 তীরে কবিতার মূল ভাব রাইট। সিডাব্লিউ কপিতে লিখবে 2 তীরে কবিতার মূল ভাব রাইট। লার্ন প্লাস রাইট লিখবে তোমরা।
তোমরা অবশ্যই এটা পড়বে এবং লিখবে। আজ এ পর্যন্তই। তোমরা অবশ্যই CWSW ভালো করে পড়বে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।